নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজকের পর্ব কিংবদন্তিরা কখনো বিদায় নেন না, তারা শুধু গল্প হয়ে ফিরে আসেন। মানুষের জীবনে সাফল্যের চেয়ে বড় হয়ে ওঠে কখনো কখনো তার বিনয়। করতালির শব্দ একদিন স্তব্ধ হয়ে যায়, কখনো জনপ্রিয়তার উন্মাদনাও সময়ের সঙ্গে ফিকে হয়ে আসে, কিন্তু নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে নেওয়ার যে সাহস, তা খুব কম মানুষেরই থাকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ছিলেন শুধু এক মহানায়ক নন, ছিলেন এক নিরন্তর শিক্ষার্থীও। অভিনয়ের শিখরে অবস্থান করেও যিনি অকপটে স্বীকার করতে পারতেন নিজের ঋণ, নিজের অনুকরণ, নিজের অপূর্ণতার কথা। আজকের পর্বে সেই বিরল মানুষটির শিল্পী সত্তার এক অনালোচিত অধ্যায়ের সন্ধান করব আমরা। চলুন তাহলে শুরু করি। স্ত্রী ছবিকে ঘিরে পরিচালক তপন সিংহের স্মৃতিচারণায় উঠে এসেছে এমনই এক মুগ্ধকর ঘটনা। তার চলচ্চিত্র আজীবন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সেই মুহূর্ত। একদিন স্টুডিওর প্রাঙ্গণে দেখা হয়ে গেল তপন সিংহ ও উত্তম কুমারের। উত্তম কুমার গাড়ি নিয়ে স্টুডিওতে ঢুকছেন, আর এডিটিং রুম থেকে সিঁড়ি বেয়ে নামছেন তপন সিংহ। তপনবাবু বললেন, তোমার স্ত্রী ছবিটা দেখলাম। উত্তম কুমার আগ্রহ নিয়ে জানতে চাইলেন, কেমন লাগলো তোমার? তপন সিংহ উত্তর দিলেন, তোমার অভিনয় অত্যন্ত সুন্দর হয়েছে। প্রশংসা শুনে যে কোনো অভিনেতার মুখ উজ্জ্বল হয়ে উঠতে পারত, কিন্তু উত্তম কুমার থেমে দাঁড়ালেন, যেন নিজের ভেতরের শিল্পীর কাছে জবাবদিহি না করে তিনি স্বস্তি পাচ্ছিলেন না। তুমিও এ কথা বলছো? বিস্মিত তপনবাবু জানতে চাইলেন, কেন গো? উত্তম কুমারের উত্তর ছিল শিল্পীর সততার এক অনন্য দলিল। তুমি দেখলে না যে আমি আগাগোড়া ছবিটাকে কপি করে গেলাম। জমিদারের চরিত্র করছি, ছবিটা ছাড়া তো আর উপায় নেই। পরবর্তীকালে তপন সিংহ লিখেছিলেন, এমন অকপটভাবে নিজের সীমাবদ্ধতা স্বীকার করার জন্য যে উদারতা ও সত্যনিষ্ঠার প্রয়োজন, তা উত্তম কুমারের মধ্যেই ছিল। তপন সিংহ ও উত্তম কুমারের যৌথ কাজের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু তাদের একসঙ্গে করা দুটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও বিশেষ মর্যাদা আসনে অধিষ্ঠিত। যতুগৃহ ও জিন্দের বন্দি, এই দুটি ছবিতে দর্শক আবিষ্কার করেছিলেন এক অন্য উত্তম কুমারকে। প্রচলিত রোমান্টিক নায়কের আবরণ ভেঙে সেখানে প্রকাশ পেয়েছিল এক গভীর, সংযত এবং পরিণত অভিনেতার সত্তা। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচকদের অকুণ্ঠ প্রশংসাও কুড়িয়েছিলেন এই অভিনয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত সুন্দর শিল্পী সখ্যের পরেও কেন ভেঙে গেল তপন সিংহ ও উত্তম কুমারের সম্পর্ক? তার উত্তর লুকিয়ে রয়েছে আর একটি ছবির আড়ালে। এখানে স্মরণ করা প্রয়োজন, মহানায়কের জীবন বাইরে থেকে যতটা জৌলসময় মনে হয়, বাস্তবে তা ছিল অনেক বেশি দায়িত্বে আবদ্ধ।
সংসারের বিশাল ব্যয়ভার বহন করতে তাকে কখনো কখনো নিজের শিল্পী সত্তার বিরুদ্ধে গিয়েও একের পর এক ছবি গ্রহণ করতে হয়েছে। অর্থ উপার্জনের প্রয়োজন তাকে থামতে দেয়নি, অথচ তার এই বিস্ময়কর উত্থানের ইঙ্গিত নাকি অনেক আগেই মিলেছিল। উত্তম কুমারের বড় মামা, যিনি জ্যোতিষ চর্চায় পারদর্শী ছিলেন, 50-এর দশকের শুরুতেই হাত দেখে ও কোষ্ঠী বিচার করে বলেছিলেন, অরুণ একদিন বাংলা চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ নক্ষত্র হয়ে উঠবে। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, এক তরুণীর সঙ্গে তার জুটি গড়ে উঠবে, আর সেই যুগল বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবে রচনা করবে। দীর্ঘদিন ধরেই বাঙালির বিনোদনের জগৎ শাসন করবে তারা। সেই ভবিষ্যৎবাণীর সময় তখনও মুক্তি পায়নি বসু পরিবার, তখনও জন্ম নেয়নি মহানায়ক নামের কিংবদন্তি। কিন্তু সময়ের নিয়মে সব কিছুই বদলায়। 70-এর দশক থেকেই বাংলা সিনেমায় আসতে শুরু করলো এক ঝাঁক নতুন মুখ। পাল্টাতে লাগলো দর্শকের রুচি, পাল্টাতে লাগলো ইন্ডাস্ট্রির সমীকরণও। ভাগ্য কখনো কখনো মানুষকে আকাশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়, আবার সেই মানুষকেই কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। যে মানুষটির আগমন একদিন বাংলা সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছিল, তার জীবনেও ধীরে ধীরে জমতে শুরু করেছিল অনিশ্চয়তার মেঘ। সম্পর্কের দূরত্ব, সময়ের নির্মমতা আর অর্থনৈতিক চাপ, সব কিছু মিলিয়ে মহানায়কের জীবনের অন্তরালেও লেখা হচ্ছিল এক অন্য কাহিনী। সেই কাহিনীর পরবর্তী অধ্যায়ে উঠে আসবে একটি সিনেমার নাম, যে সিনেমাকে কেন্দ্র করে তপন সিংহ ও উত্তম কুমারের বহু দিনের সৌহার্দ্যে চিড় ধরেছিল। কোন ছবিটি? কেনই বা সেই ঘটনা বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম আক্ষেপ হয়ে রয়ে গেল? অবশ্যই আপনারা আগামী পর্বে জানতে পারবেন। কিংবদন্তিরা বিদায় নেন না, তারা শুধু স্মৃতির পর্দায় নতুন আলো হয়ে ফিরে আসেন।